হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের ইংলিশ সেকেন্ড পেপারের স্পেশাল এই লাইভ ক্লাসটাতে। তোমাদের সবার সাথে আমি নাইম দুর্জয় ভাই আছি এবং আমার সাথে আছেন আমি ফাহাদ ভাই তোমাদের সাথে আছি এবং আমরা আজ পুরো লাইভ জুড়েই আমরা দুজন তোমাদের সাথে যুক্ত থাকবো ইনশাআল্লাহ। ইয়েস। সো তোমরা আমাদের সাথে যারা জয়েন করেছো একটু আমাদেরকে হাই দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ঠিকঠাক লাইভে যেতে পেরেছি। পাশাপাশি এটাও একটু আমাদেরকে জানিয়ে দাও যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমাদেরকে স্পষ্ট দেখছো কিনা। আমি দেখছি ইউটিউবে আমাদের সাথে অলরেডি অনেকেই জয়েন করে ফেলেছে। তালুকদার জয়েন করেছে, রাইসা জয়েন করেছে, তারপর আজিজ জয়েন করেছে, ইয়াসমিন, হাফিজ সহ আর অনেকেই জয়েন করেছে। আর ফেসবুকে জয়েন করছে সুমাইয়া, তারপর ওয়ালিউল্লাহ, ওকে দেওয়ান, তাসনিয়া সহ আর অনেকেই জয়েন করেছো। তোমাদের সবাইকে ভাইয়ারা এই ক্লাসটাতে ওয়েলকাম করছি। ভাইয়া ওকে, সো আমাদের সাথে অনেক শিক্ষার্থী জয়েন করেছে এখানে ডেফিনেটলি, এবং তোমার গতকালকে ইংরেজি ফার্স্ট পেপারের ওরিয়েন্টেশন লাইভ ক্লাস করেছো এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের ওরিয়েন্টেশন লাইভ ক্লাসটা আমরা কন্টিনিউ করব। আমরা দেখব আমাদের বাংলা ইংরেজি আইসিটি না, শুধুমাত্র ইংরেজির ইংলিশ যে বিইআই 2.0 কোর্সটা আছে, আমরা কিভাবে এটা তোমাদেরকে পড়াবো, কিভাবে সবকিছু মেনটেন করবো আমাদের এই কোর্সে, সেই ডিটেইলস নিয়ে আমরা আজকের ক্লাসে পুরো সময় জুড়ে থাকবো। ইয়েস। সো আমি একটা জিনিস একটু তোমাদের কাছ থেকে শুনতে চাই যে তোমরা এইচএসসি পরীক্ষাটা কে কোন বোর্ড থেকে দিবা। আমরা একটু এই জিনিসটা দেখি যে কোন বোর্ডের স্টুডেন্ট আমাদের সাথে সবচেয়ে বেশি আছে। আমি দেখছি আমাদের অলরেডি 1.0 স্টুডেন্ট তারান্নুম হুমায়রা আমাদের সাথে জয়েন করেছে, নাফিস মোহাম্মদ আমাদের সাথে জয়েন করেছে। আচ্ছা, এটাও একটু আমাদেরকে কমেন্টে জানাও যে কারা কারা 1.0 এর স্টুডেন্ট আছো। আচ্ছা, ইয়েস, আমরা এটা দেখতে চাই। ইউটিউবে অনেক স্টুডেন্ট জয়েন করে ফেলেছে। আবির পরীক্ষা দিবে হচ্ছে কুমিল্লা বোর্ড থেকে, তারপর সাদিয়া পরীক্ষা দিবে ময়মনসিংহ বোর্ড থেকে, তাসমিয়া ময়মনসিংহ বোর্ড থেকে পরীক্ষা দিবে। ওকে, তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, যেহেতু আমরা এইটা আজকের এই ক্লাসটাতে ইংলিশ সেকেন্ড পেপার কিভাবে পড়া লাগবে না লাগবে পুরো গাইডলাইনটা দিব। সো এই ভিডিওটা নিজের টাইমলাইনে অ্যাটলিস্ট অনলিমি দিয়ে হলেও শেয়ার করে রাখো, যাতে পরবর্তীতে খুঁজে পেতে পারো। পাশাপাশি আরেকটা রিকোয়েস্ট করব যে এই আমাদের যে লাইভটা আছে এটার কমেন্ট বক্সে একটু বন্ধুরে মেনশন দাও যে পরীক্ষার হলে যাতে ও তোমাকে ডিস্টার্ব না করে, এখন থেকে ও জিনিসগুলো জেনে যায় আর কি। সাইদা ইয়াসমিন বলছে, স্যার 2.0 কি শুরু হয়ে গেছে? না, 2.0 শুরু হয় নাই। কবে শুরু হবে, কি হবে না হবে সব বলবো আজকের এই সেশনটাতে। হাসান মাসুম কিশোরগঞ্জ থেকে আছে, সবুজ সিলেট থেকে আছে। ওকে, তো সবাই একটু জয়েন করুক। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাতে চাই যে আমাদের আজকে 2.0 কি কি থাকছে। দেখো, তোমাদের একাডেমিক টাইমলাইন যেটা নিয়ে গতকাল কথা বলছিলাম, টিচার প্যানেল সহ আরো অনেক কিছু আছে। তো এই সব কিছু আমরা আজকের এই পুরোটা সেশন জুড়ে আলোচনা করব। সো আমরা যদি একদম শুরু থেকেই আলোচনা করি, তোমরা একটু বাকিরা জয়েন করে ফেলো। ফাহাদ ভাই আমাদেরকে বলবে যে আমাদের যে একাডেমিক টাইমলাইনটা আছে এইচএসসি 26 ব্যাচের, এই টাইমলাইনটা একটু যদি বলেন যে ওরা আসলে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা কবে দিবে, টেস্ট এক্সামের সম্ভাব্য ডেট কবে। অলরাইট, ইয়েস। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম বর্ষের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ কবে, তোমরা দেখতে পাচ্ছ যে নভেম্বর ডিসেম্বর 2024 সালে পরীক্ষা তোমাদের অলরেডি হয়ে গেছে। এটা অলরেডি হয়ে গেছে তোমাদের 24 সালের নভেম্বর ডিসেম্বরে তোমাদের পরীক্ষা কমপ্লিটেড। প্রথম বর্ষের বার্ষিক পরীক্ষা মানে ফার্স্ট ইয়ার ফাইনাল যেটা আছে, ফার্স্ট ইয়ার ফাইনালটা তোমাদের কবে হবে? এই যে এপ্রিল মাস এখন চলছে, এপ্রিল অথবা মে এর মধ্যেই তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। তাহলে জিজ্ঞেস করি যে তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনালটা কবে, একটু আমাদেরকে একটু কমেন্টে জানাও তো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ফার্স্ট ইয়ার ফাইনাল কবে তোমাদের? এখানে হয়তো অনেকেরই মে মাসে পরীক্ষা, ম্যাক্সিমামের মে মাসে পরীক্ষা হতে পারে, আবার অনেকের দেখা যায় যে না মে মাসে না, কুরবানিদের পরে পরীক্ষাটা হতে পারে, তো জুন মাসে হতে পারে। এটা সংখ্যাটা যদিও খুবই কম, ম্যাক্সিমাম পরীক্ষা আমাদের এপ্রিল থেকে মে মাসের মধ্যেই হয়ে যাবে। তো একটু আমাদেরকে জানাই যে কারা কারা এপ্রিল মে মাসের মধ্যে পরীক্ষা দিচ্ছে। লায়েক বলছে ওর মে মাসে, আবার সাদিয়া বলছে ওর জুলাই মাসে। আচ্ছা, তামিমা বলেছে আবার জুন মাসে। বাকিরা একটু জানাও তো, তাহলে আমাদের প্ল্যানটাও করতে সুবিধা হবে আর কি তোমাদেরকে নিয়ে। ওলিউল্লাহ আবার মে মাসে বলেছে, হাসান মাসুম বলেছে জুন মাসে। ওকে, সোফার আমরা বলতে পারি এপ্রিল মে জুন জুলাই এই 4 মাসের মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ওদের কিন্তু হচ্ছে ফার্স্ট ইয়ার যে কলেজের জীবনটা স্টার্ট হয়েছে তোমার অগাস্টের 30 তারিখ, আমি যদি ভুল না করি, 24 সালের 30 তারিখে। সো জুলাই মাসে যদি হয় 11 মাসে ওদের ইয়ার ফাইনালটা হতে যাচ্ছে। ম্যাক্সিমাম কিন্তু জুলাই মাসে না, মে মাসে কিন্তু ওদের হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনালটা হয়ে যাচ্ছে, মে জুন জুলাই। সো 10, 11, 12 এই কয়েক মাসের মধ্যেই, মানে টাইমলাইনের মধ্যে হয়ে যাচ্ছে। সো 12 মাস যদি তোমাদের হচ্ছে ফার্স্ট ইয়ারে চলে যায়, আরো 12 মাস কিন্তু তুমি সেকেন্ড ইয়ারে পাবা না। সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি কত মাস পাবা দুর্জয়? বড় জোর 6 থেকে 7 মাস পাবে। ওইখানে আবার কিন্তু পরীক্ষা থাকে,
টেস্ট পরীক্ষা থাকে, প্রি টেস্ট থাকে, সো নানান প্রেশার থাকে। আবার টেস্ট পরীক্ষার পরে অনেক কলেজের তোমার ক্লাস হয় না, ওদেরকে ছেড়ে দেয় যে না তোমাদেরকে আমরা সবকিছু প্রিপেয়ার করে দিয়েছি, ঠিকঠাক করে দিয়েছি, তোমরা এবার নিজের মতো করে পড়াশোনা করবা। যেমন ভাই নটরডেম কলেজে ছিলাম, সো তখন হচ্ছে টেস্ট পরীক্ষার পরে মেসেজ দিয়ে দিয়েছে যে নো মোর ক্লাস, আর কোনো ক্লাস তোমাদের জন্য নাই, টেস্ট পরীক্ষা অমুক তারিখ থেকে, টেস্ট পরীক্ষার পর আর কোনো ক্লাস আমাদের হয় নাই। তো এমনও হতে পারে এই পুরো সময় কিন্তু তোমরা যদি মনে করো 1 বছর ফার্স্ট ইয়ারে থাকো সেটা ঠিক আছে, বাট 6 থেকে ম্যাক্সিমাম 7 মাস সেকেন্ড ইয়ার সময়টা তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এরপর যদি আমরা ওদের টেস্ট এক্সামের সম্ভাব্য টেস্ট এক্সাম হতে পারে আমাদের নভেম্বর ডিসেম্বর 2025 সালের মধ্যে টেস্ট এক্সাম হয়ে যাবে। ম্যাক্সিমাম কলেজেরই নভেম্বর ডিসেম্বর, মানে এই বছরে ওদের টেস্ট পরীক্ষা শেষ এবং কলেজের ক্লাসগুলো মোটামুটি শেষ আমরা ধরতে পারি। আমরা যদি আইডিয়ালি চিন্তা করি টেস্ট এক্সামটাকে ওদের হচ্ছে ফাইনাল এক্সাম হিসেবে নেওয়া উচিত। মানে টেস্ট এক্সামকে কেন্দ্র করে ওর সিলেবাস পুরো মানে পুরো বই, শুধু ইংলিশ না, মানে পুরো সবগুলো সাবজেক্ট একবার শেষ হওয়া উচিত, একদম উচিত। তার মানে খুব বেশি সময় তো আবার বাকি নাই, এপ্রিল শেষ, মে থেকে নভেম্বর যদি ধরি খুব বেশি টাইম কিন্তু একদমই নাই। আর একদম ফাইনাল পরীক্ষা ওদের হচ্ছে এপ্রিল 2026 তারিখে। যদিও তোমাদের এইবার 25 সালের জুন মাসে পরীক্ষা হচ্ছে, জুনের 26 তারিখে আমি মনে হয় ফাইনাল পরীক্ষা ফার্স্ট মানে 25 ব্যাচের শিক্ষার্থীদের, যদি ভুল না করে থাকি 25 বা জুন মাসের শেষের দিকে পরীক্ষাটা হবে। তোমাদের কিন্তু সেই সুযোগটা নাই, তোমাদের সময় এপ্রিল, অর্থাৎ 2 মাস আগে তোমাদের পরীক্ষাটা হতে যাচ্ছে। এই যে তোমরা অনেকে বলছে ভাইয়া আমাদের ফাইনাল পরীক্ষা কবে হতে পারে, এপ্রিলের 26। আমি তোমাদেরকে একদম আমরা দুজন বড় ভাইয়ের জায়গা থেকে একটা সাজেশন দিচ্ছি, তুমি এপ্রিল মাসে তোমার ফাইনাল পরীক্ষা চিন্তা করবা না, তুমি চিন্তা করবা তোমার ফাইনাল পরীক্ষা নভেম্বর ডিসেম্বর এবং টেস্ট পরীক্ষাটাই হচ্ছে তোমার একদম ফাইনাল পরীক্ষা। এইভাবে চিন্তা করে পড়াশোনা করো, ঠিক আছে? কোনোভাবেই সময় নষ্ট করার সুযোগ আমাদের এখন আর নাই, কোনোভাবেই নাই। ওকে, সো এইটা ছিল তোমাদের মোটামুটি টাইমলাইনটা, তোমরা এইভাবে প্রিপারেশনটা নিতে পারো। তোমাদেরকে আরো একবার রিকোয়েস্ট করছি তোমরা এই ক্লাসটা অ্যাটলিস্ট অনলাইনে দিয়ে হলেও বা নিজের বন্ধুর ইনবক্সে হলেও শেয়ার দিয়ে রাখো, যাতে পরবর্তীতে তুমি এটাকে দেখতে পারো সহজেই। আর আশাশি বন্ধুদেরকে একটু মেনশন দিতে হবে। আমাদের অনেক বন্ধু বান্ধব, দেখো তুমি যদি নিজে শেয়ার করো তোমার জ্ঞান তো কমে যাচ্ছে না, কমে যাচ্ছে না, ডেফিনেটলি না। বরঞ্চ তোমার বন্ধু যদি কোনো জিনিস এখান থেকে শিখে, তুমি যদি কোনো জিনিস মিস্টেক করে ফেলো, মিস করে ফেলো, সেটা তোমার বন্ধুর কাছ থেকে তুমি পরবর্তীতে আবার জেনে নিতে পারবা। এটা করতে হবে। আমাদের এই ইংলিশ 2.0 কোর্সে টিচার প্যানেলে কে কে থাকছেন? আমি থাকছি, ফাহাদ ভাই আছেন, আর গতকাল তোমাদের ফারহাদ ফাতি আপু ছিল ইংলিশ ফার্স্ট পেপারে, আপুকেও দেখেছো। সো গতকালও বলেছি, আজকেও বলছি, এই পুরোটা কোরাম বা পুরোটা প্যানেল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসা, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সো তুমি যদি এই কোর্সটাতে এনরোল করো, আমি বলছি না যে করতে হবে, যদি করো তাহলে যেহেতু সব ভাইয়া পুরা কোর্সের টিচার যারা আছেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাকগ্রাউন্ডের, সো আমার মনে হয় যে তুমি স্বপ্ন দেখার অনুপ্রেরণাটা একটু বেশিই পাবা, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় দুর্য, তোমাদের টিচার টি শার্ট দিছে, ফাতিহাকেও দিছে, আমার কেন শার্ট শুধুমাত্র? আপনি পরের নাই যে, পরের ছবি তোলেন নাই যে? আমি ছবি তুলি নাই, কিন্তু এই শার্ট আমার কালো শার্টও কিন্তু নাই, এটা এই শার্টটা ছিল অন্য কালারের শার্ট, এটাকে হচ্ছে এডিট করে ব্ল্যাক বানানো হয়েছে। বাট আমি আমার টিচার পোলো সহ একটা ছবি দিব না এখানে। ভাই তো আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলি আমরা, আমাদের কিরকম ছিল এখানে। দুর্জয় ভাই 5 বছর ধরে পড়াশোনা করছে, আমি 6 বছর ধরে, ফাতিহা ম্যাম 2 ইয়ার ধরে পড়াশোনা তোমাদেরকে পড়িয়ে যাচ্ছে। তো সবার সম্মিলিত এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমাদেরকে আমরা যতটুকু পারি আমরা প্রোভাইড করার চেষ্টা করব। সো আমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের যদি কারিকুলামটা দেখি যে আমাদের পরীক্ষায় কোন কোন জায়গা থেকে আসবে প্রশ্ন, ইংলিশ সেকেন্ড পেপার, ঠিক আছে তারান্ন সাদিয়া, আমাদের কারিকুলামটা যদি একটু দেখি, গ্রামারে টোটাল 60 নম্বর, একটা আসবে উইদাউট ক্লু, মানে উইদাউট ক্লুই 2টা আসবে, ওইখানে আর্টিকেল থেকে আসে, প্রিপোজিশন থেকে আসে, তারপর স্পেশাল ইউজেস এখান থেকে আসে, তারপর কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, চেঞ্জিং সেন্টেন্স, তারপর নারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার, সেন্টেন্স কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, টোটাল 12টা টপিক। সো 12টার জন্য হচ্ছে 5-12-60। হ্যাঁ, আমাদের এই কোর্সে কি সবগুলো টপিক কভার করা হবে? একদম সবগুলো টপিক আমরা কভার করব। আমরা আগে হচ্ছে শর্ট সিলেবাস যে টপিকগুলো, তোমার শর্ট সিলেবাস ফুল সিলেবাস নিতে পারে থাকো, এখন আর শর্ট সিলেবাস আমাদের একদমই নাই। সো আমরা ডেফিনেটলি ফুল সিলেবাস কভার করব এখানে। প্রত্যেকটা টপিক বেসিক থেকে শুরু করে একদম লাস্টে কি আছে পাংচুয়েশন, সো 1 to পাংচুয়েশন 12 পর্যন্ত আমরা সবকিছু কভার করব। পাশাপাশি বেসিক টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ এগুলোর ক্লাস আমরা তোমাদেরকে প্রোভাইড করব। এরপর আচ্ছা একটু তোমরা আমাকে বলো তো, এই 1 থেকে 12-র মধ্যে, আগে এটা এই পেজেরটা বলো, 1 থেকে 6 এর মধ্যে তোমার কাছে কোন টপিকটা সবচেয়ে কঠিন লাগে?
টপিকের নাম লিখতে হবে না, তুমি জাস্ট নাম্বারটা মেনশন নাম্বারটা করলেই বললেই হবে। হবে। একে আছে আর্টিকেল, দুইয়ে হচ্ছে প্রিপোজিশন, তিনে হচ্ছে স্পেশাল ইউজ, চারে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, পাঁচে রাইট ফর্ম অফ ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ছয়ে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আমাদেরকে একটু কমেন্টে জানাও যে তোমার কোন টপিকটাতে একটু বেশি সমস্যা। যদি দেখি যে একটা টপিকে একটু বেশি সবার সমস্যা, তখন আমরা ওইটার উপর লাগলে ফ্রি ক্লাসও দিব। কারণ এইখানে লাইভটা যারা দেখছো সবাই হয়তো আমাদের কোর্সটাতে আসবে না, বাট দিন শেষে তোমরা আমাদের স্টুডেন্ট, তোমাদেরকে বেস্টটা দেওয়াই হচ্ছে আমাদের টার্গেট। সাবিহা বলছে 5, মানে হচ্ছে রাইট ফর্ম ভার্ব এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার দায়িত্ব নিচ্ছে ফাহাদ ভাই, ওদের Okay, আমি এটা নিলাম। ক্লিয়ার করে দিবেন। একদম একদম নিয়ে নিব। আচ্ছা, তোমাকে যদি দুর্জা আমি জিজ্ঞেস করি তোমার কলেজ লাইফে কোন টপিকটা সবচেয়ে কঠিন মনে হতো? জাস্ট আ মিনিট। আমার কাছে কলেজ লাইফে সবচেয়ে কঠিন মনে হতো, আমার কাছে মনে হচ্ছে যে এখনো স্টুডেন্টদের কাছে যেটা মনে হয়, প্রিপোজিশন। প্রিপোজিশন, আচ্ছা। একদম প্রিপোজিশন কিন্তু অনেকে মনে করে খুবই সহজ, খুবই সহজ, যে প্রিপোজিশন কি, এটা পড়ার কিছু নাই, প্র্যাকটিস করার কিছু নাই। কিন্তু তুমি দেখো, তুমি উইদাউট ক্লোজ আর্টিকেল মোটামুটি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে পারা যায়, 10টার মধ্যে 9টা 8টা ইজিলি হ্যাঁ, পারা যায়। এইটা তো কথা, এটা এটা একদম 10-এ আয়না। 10ই পাওয়া যায়, পানি Yes. ভাত একদমই পারা যায়, কমপ্লিটিং সেন্টেন্স রুলস রেগুলেশন মেইনটেইন করে মোটামুটি পারা যায়, ভার্বও পারা যায়, চেঞ্জিং সেন্টেন্সও পারা যায়। কিন্তু প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যে মুখস্থ করা লাগে, ওইটা এটা বিরক্ত লাগে। হাজার হাজার মানে তোমার লিস্ট থাকে, কম মুখস্থ করা তো খুবই, প্রথমত খুবই বিরক্তের জিনিস, মনে থাকে না। প্র্যাকটিস করতে গেলে একটার সাথে আরেকটা হচ্ছে নানান জিনিস, নানান প্রবলেম কিন্তু প্রিপারেশন আমাদের ফেস করতে হয়। সো এই জিনিসটা তোমাদের সলভ করার জন্য দুর্জয় এই দায়িত্ব নিচ্ছ কিনা? তুমি যেহেতু সবথেকে কঠিন লাগতো, আমার মনে হয় তোমার অ্যাজ এ টিচার তোমার এখন এই দায়িত্বটা তোমার নেওয়া উচিত, কারণ তুমি আচ্ছা, জানো but তোমার শিক্ষার্থীরা ব্যাপারটা কোথায় হচ্ছে ঝামেলা ফেস করে। ওরা কেউ বলছে না যে প্রিপোজিশন কঠিন লাগছে। যাই হোক, দেখি তোমরা একটু এই পেজে তোমাদের সবচেয়ে কঠিন লাগছে কোনটা, 7, 8, 9, 10, 11, 12। আমার কাছে মনে হয় স্টুডেন্টরা সবচেয়ে বেশি কঠিন বলবে যে সেন্টেন্স কানেক্টর। আমার কাছে সেমটাই মনে হয়, সেন্টেন্স কানেক্টরস। ফার্স্ট আমারে কপি করতেছে, তোমরা একটু বলো তো 7, 8, 9, 10, 11, 12 তার মধ্যে কোনটা বেশি কঠিন লাগে? 8 নাম্বারটাও খুব একটা সহজ সেটা না, বাট 8 এবং 10-এর মধ্যে কম্পেয়ার করলে কানেক্টরস নিয়ে সবাই প্যারা খায়, এটা সত্য, এটাই সত্য। অর্বা বলছে ভাইয়া 10, তাসনিয়া বলছে 10। দেখছো, আমি তোমাদের মনের খবর জানি, সবাই বলছে 10। বাহ, সাদিয়া 10 আর 9 নম্বরে কি আছে? মডিফায়ার্স। না না না, মডিফায়ার্স Modifiers একদম ইজি, খুব একটা কঠিন না, yes, খুব একটা কঠিন না। একদম ইজি। মুস্তাসিন আর এরা আমাদের স্টুডেন্ট। হ্যালো ভাইয়া, তামিমার কাছে 9টা কঠিন লাগছে। ওকে ওকে, আমরা এই সবগুলোর দায়িত্ব নিলাম, ইনশাআল্লাহ এগুলো সলভ করে দিব। এবার যদি রাইটিং পার্টে আসি, তোমাদের ফর্মাল লেটার বা ইমেল এখানে 8 নম্বর, রিপোর্ট রাইটিং 8 নম্বর, প্যারাগ্রাফ 10 নম্বর, কম্পোজিশন বা যেটাকে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বলি, শর্ট কম্পোজিশন এভাবে বলা হয়, এটা 14 নম্বর। এই হচ্ছে তোমাদের রাইটিং পার্ট। আমাদের এই কোর্সটাতে তোমাদের রাইটিং পার্টের জন্য স্পেশাল মানে আলাদা কিছু সেশনই থাকবে, যে সেখানে আমরা তোমাদেরকে শুধু রাইটিং পার্ট পড়াবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে অনেকেই প্রবলেম ফেস করো, যে ফ্রি হ্যান্ড রাইটিং ভাই লিখতে পারি না, প্যারাগ্রাফ, ইমেইল, অ্যাপ্লিকেশন মুখস্থ বানিয়ে করে লিখতে পারি না। বানিয়ে লিখতেই পারি না। তো তোমাদের কাছ থেকে মানে আমাদের ইন থেকে, এটা কোর্সের বাইরে, এটা কোর্সের মধ্যে ইনক্লুডেড না যে ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদেরকে আমরা প্রোভাইড করছি, নট লাইক দ্যাট। বাট এমনি রাইটিং আমরা পার্টের ক্লাস হবে, ক্লাস তো হবেই, গাইডলাইন্স থেকে শুরু করে সমস্ত টিপস এন্ড ট্রিক্স আমরা তো প্রোভাইড করবো, রাইটিং পার্ট রিলেটেড, গ্রামার রিলেটেড সবকিছু। বাট এর বাইরে গিয়েও আমাদের যে কিউএনএ সেশন দুর্জয় হবে, তাই তো? তো কিউএনএ সেশনগুলোর মাধ্যমে আমরা তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং এর বিভিন্ন টিপস ট্রিক্স বা কিভাবে তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারো, সেগুলো ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। এই দায়িত্ব আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। Yes. এবার আসো, আমরা আমাদের আজকের যে সেশনটা আমরা কিন্তু বারবার করে বলছি, শুধু এইচএসসি না, আমরা এডমিশনও কভার করব। সো তুমি যদি এডমিশনে ভালো করতে চাও, মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেখানেই পরীক্ষা দাও, মেডিকেলে পরীক্ষা দাও কিংবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, তোমাকে অবশ্যই গ্রামারের এই যে টপিকগুলো আছে সবগুলো টপিক অবশ্যই ভালোভাবে জানতে হবে। পাশাপাশি আরো কয়েকটা টপিক আছে যেগুলো জানতে হবে, যেমন পার্টস অফ স্পিচ, টেন্স, এগুলো কিন্তু আমরা এই কোর্সে পড়াচ্ছি তোমাকে। কন্ডিশনাল পড়াবো আমরা, যখন কমপ্লিটিং সেন্টেন্স পড়াবো তখন ইফ এর যে বিষয় প্রেজেন্ট নিয়ে ক্লজ, এটা আমাদের হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স পড়ার সময় মূলত ওদেরকে ক্লজটা পড়ানো এটা হয়ে পড়াচ্ছি যায়। আমরা, হ্যাঁ। প্যারালালিজম আমাদের ইংলিশ ফার্স্ট পেপার আলোচনার সময় চলে আসবে, রিডান্ডেন্সিও ফার্স্ট পেপার আলোচনার সময় চলে আসবে, ট্যাগ কোশ্চেন তো একদমই ইজি। ড্যাংলিং মডিফায়ার্স মূলত মডিফায়ার্স আলোচনা আমাদের, এটা মডিফায়ার্স আমরা পড়াবো। চলে আসবে। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, পিন পয়েন্ট এরর, কারেকশন আমরা মোটামুটি পুরো কোর্স জুড়ে আলোচনা করব। বাকি রইল ইনভার্সন। সো তুমি জাস্ট এই আইডিয়াটা নাও যে তোমার টেক্সট বইয়ের যেই টপিকগুলো আছে, ঠিক আছে, ওই টপিকগুলোর বাইরে এডমিশনে তোমাকে আর কি কি টপিক একটু জানতে হবে, এগুলো থেকে প্রায় সময় পরীক্ষাতে আসে। এই জিনিসটা তোমাকে একটু জয় দুর্জয়, এই জিনিসটা তোমাকে অনেক বেশি এগিয়ে রাখবে অ্যাডমিশন টেস্টে, ট্রাস্ট মি। আমি আমার সময়, আমি যখন কলেজ পরীক্ষাতে ছিলাম বা আমি
মানে যখন অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হওয়ার আগে এই হোয়াট ইজ ড্যাংলিং মডিফায়ার্স এটা আমি জানতাম, আমি মডিফায়ার সম্পর্কে জানতাম, বাট ড্যাংলিং মডিফায়ার থেকে সেটা আমার আইডিয়া ছিল না। ইনভার্সন, পিন পয়েন্ট এরর, অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাগ্রিমেন্ট এগুলো কিন্তু খুব কঠিন না, আবার খুব বেশি সহজও না। বেসিক আইডিয়া না থাকলে কোনোভাবে পরীক্ষাতে ভালো করা যাবে না। সো এইটা তোমাদেরকে জাস্ট তুমি যদি জানো এই সম্পর্কে, একাডেমিকে তুমি এগিয়ে থাকবা, অ্যাডমিশনে তুমি অনেক বেশি এগিয়ে থাকবা, যে তোমার বন্ধু বা তোমার কম্পিটিটররা জিনিসগুলো পাবে না, মানে তোমার থেকে পিছিয়ে থাকবে ডেফিনেটলি, তোমরা অনেক বেশি এগিয়ে থাকবে, যেটা তোমাদেরকে অ্যাডমিশন টেস্টে খুব বেশি হেল্পফুল একটা রেজাল্ট আনতে তোমাকে হেল্প করবে। এবার আসো, তুমি এইচএসসি এবং এডমিশনে যদি ভালো করতে চাও তাহলে ইংলিশ সেকেন্ড পেপারটা কিভাবে পড়বা, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুজন তোমাকে একদম ধরে ধরে দেখিয়ে দিব যে শুধু এইচএসসি না, আবার শুধু এডমিশন না। দেখো অনেকে কি করে, এইচএসসিতে থাকতেই মেইন যেটা করে কাশফিয়া, এডমিশনের জন্য এত বেশি উঠে পড়ে লেগে যায় যে এইচএসসিটার রেজাল্টটাই খারাপ হয়ে যায়। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 120 নম্বরের টোটাল পরীক্ষা হয়, তার মধ্যে 20 নম্বর হচ্ছে তোমার রেজাল্টের উপরে, রেজাল্ট মুস্তাসিন নারীরা, ঠিক আছে, রেজাল্টের উপরেই। 10 নম্বর হচ্ছে এসএসসি আর 10 নম্বর হচ্ছে এইচএসসি। সো তুমি যদি এইচএসসি তে এ প্লাসটা মিস করে ফেলো তাহলে কিন্তু তোমার 10 নম্বর ওইখান থেকে এমনিতেই ছুটে যাচ্ছে, 10-এর মধ্যে কিছু নাম্বার ছুটে যাচ্ছে। সো সবার আগে অবশ্যই তোমার প্রায়োরিটি হওয়া উচিত এইচএসসি। তুমি যদি মনে করো যে এইচএসসি তে তোমার এ প্লাস মোটামুটি নিশ্চিত, তোমার প্রিপারেশনটা ওইভাবে হয়ে গেছে, দেন তুমি এডমিশনে ফোকাস করতে পারো। সো আমরা কিভাবে দুইটাকে মার্জ করে পড়তে পারি, ঠিক আছে কাজী ফারজানা, সেটা এখন আলোচনা দেখছি। আর তোমাদের যে 10 মার্ক, দুর্জয় বলো 10, 10, 20 মার্ক, অনেকে মনে করতে পারে যে 10, 10-এর মধ্যে 5 যদি ছুটে যায় বা 10 যদি কমে যায় তাহলে কি বা হবে। কিন্তু এটা যদি তুমি চিন্তা মাথার মধ্যে রাখো তাহলে তুমি সবচাইতে ভুল করছো, সবচাইতে ভুল সিদ্ধান্ত, ভুল জিনিস তোমার মাথার মধ্যে তুমি ধরে রাখতেছো। অ্যাডমিশন টেস্টে 0.5-এর জন্য, দুর্জয় কি মনে হয় তোমার, 0.5, 0.25-এর জন্য অনেক শিক্ষার্থী পিছিয়ে যায়। অনেক শিক্ষার্থী, ও যদি পজিশন থাকে ফর এক্সাম্পল 100, আরেকজন যদি 1 নম্বরও কম পায়, 1 নম্বর কম পেলে তার পজিশন চলে যাবে হয়তো 700, 800, 1000 চলে যেতে পারে, অত বেশি না গেলেও 120, 30, 40, 50 এরকম চলে যেতে পারে। সো আলটিমেটলি তোমার যদি কম্পিটিশন বেশি হয় তাহলে অনেক পিছিয়ে যাবা, কম্পিটিশন যদি কোনো বছর কম থাকে তাহলে আলটিমেটলি হয়তো তুমি একটু পিছাবা, বাট তুমি যে পিছাবা এটা কিন্তু নিশ্চিত বলাই যেতে পারে। সো 1 মার্কও না, 10 মার্ক দূরে থাক, 1 মার্কও মানে কমে যাবে এই চিন্তা মাথার মধ্যে রাখা যাবে না। থ্যাংক ইউ সো মাচ কাশফিয়া, তুষি, আনোয়ার, ভালো ভালো কমপ্লিমেন্ট দিচ্ছ। আচ্ছা, একদম প্রথমে যেটা বলবো, শুরুতেই গ্রামারের বেসিক কিছু টপিক আছে, সেগুলো খুব ভালোভাবে শিখে নেবা। সেই টপিকগুলো কি? নাম্বার 1 পার্টস অফ স্পিচ, নাম্বার 2 টেন্স, নাম্বার 3 সেন্টেন্স। এই 3টা টপিক যদি তুমি ভালোভাবে না পারো তাহলে তুমি অন্যান্য টপিক বুঝবা না, রাইট? একদমই বুঝবে না, গ্রামারের অন্য টপিকগুলো তুমি ধরতেই পারবা না। তো তুষি মল্লিক, আমি এবার তুমি যেই ব্যাচেরই হও, 25, 26 এসএসসি হও, গ্রামারে ভালো করতে হলে এই 3টা টপিক তোমাকে ভালোভাবে বুঝতেই হবে, তাইলে তুমি অন্যগুলো ইজিলি ধরে ফেলতে পারবা। একটা ছোট বাচ্চা মানে ধরে দৌড়াতে পারে না, তাকে আগে হামাগুড়ি দিতে হয়, তাকে হামাগুড়ি দিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে হেঁটে তারপর দৌড়াতে হয়। তেমনি একইভাবে তোমাকে যদি দৌড়াতে হয় তোমাকে এই পার্টস অফ স্পিচ, তোমাকে এই টেন্স, সেন্টেন্স, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এবং আমি আমার শিক্ষক, আমি যখন ইন্টারে পড়েছিলাম, যে শিক্ষক আমাকে পড়িয়েছিল, সে পার্টস অফ স্পিচ টানা 1 মাস ধরে, অফলাইনে যেহেতু, অনলাইনে অত সময় লাগবে না আমাদের, অফলাইনে সে আমাকে টানা 1 থেকে 1.5 মাস শুধু পার্টস অফ স্পিচই পড়াইছে। কারণ পার্টস অফ স্পিচ মানে কি, এটা সেন্টেন্সের কিছু প্রতিটা অংশ কিন্তু পার্টস অফ স্পিচ বলে দুর্জয়। তো আমি যদি একটা সেন্টেন্সের প্রতিটা অংশ সম্পর্কে ডিটেইলসে জানি, কখন কোনটা ব্যবহার করতে হবে, কখন কোন পার্টস অফ স্পিচ ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, জানলে আমি সেন্টেন্স মেক করতে পারবো। সেন্টেন্স মেক করতে পারলে তো আমি কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব সবকিছু আলটিমেটলি পেয়ে যাচ্ছি। সো দ্যাট মিনস আমাকে পার্টস অফ স্পিচ ভালো মতো করে জানতে পারলে ইংলিশের অন্যান্য টপিক খুব সহজ হয়ে যাবে, ট্রাস্ট মি, খুব সহজ হয়ে যায়। থ্যাংক ইউ সাদিয়া মাহমুদা। তো আমাদেরকে তোমরা একটু বলো যে পার্টস অফ স্পিচ, সেন্টেন্স, টেন্স, এই 3টা টপিকের মধ্যে কাশফিয়া তোমাদের কারো কোনো টপিক, মানে কোনো একটা টপিকে সমস্যা আছে কিনা, এটার সলিউশন আজকে লাইভেই দিয়ে যাবো, আই প্রমিস। সো বলো যে 3টা টপিকের কোনো টপিকে কি তোমার কোনো ইস্যু আছে কিনা। নরিন, সো আমরা যদি পরের যে টিপটা আছে, বলছে প্রত্যেকটা টপিকের প্রয়োজনীয় রুলগুলো সর্বপ্রথম জেনে নিয়ে এক্সাম্পল সহ সেগুলো প্র্যাকটিস করা। একটু সো ইয়েস, টপিকের রুলস পড়লাম বাট আমি প্র্যাকটিস করলাম না, তাহলে কিন্তু কখনোই পরিপূর্ণতা আসবে না। পূর্ণতা তখনই আসবে যখন তুমি প্র্যাকটিসটা করবা। তুমি রাইট ফর্মস অফ ভার্ব ফাটায় রুলস পড়লা,
কিন্তু সেই রুলস পড়ে তুমি প্র্যাকটিসটা না করলে, ওই রুলসের অ্যাপ্লিকেশন তুমি যদি না দেখো, তাহলে তোমার মাথায় সেটা সেট থাকবে না, বা তুমি অ্যাপ্লিকেশন না বুঝতে পারলে পরীক্ষাতে অ্যাপ্লাই করতে পারবে না। তো তোমাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। রুল যদি হয় 20%, আমাদের প্র্যাকটিস, বাকি 80% আমাদের প্র্যাকটিস। আমি যদি মনে করেন ভাই একটা টপিক একদম নতুন পড়তেছি বা মোটামুটি আধো আধো জানি আগে থেকে, ওই টপিকের রুল আমি সর্বোচ্চ 2 বার পড়বো, ইয়েস, দেন বাকি সব সময় শুধু প্র্যাকটিস শুধু প্র্যাকটিস। এবং প্র্যাকটিস করার সময় আমি প্রথম যে প্র্যাকটিসটা করছি, প্রথম প্র্যাকটিস আমি হয়তো রুলগুলো সামনে রাখলাম, সামনে রেখে আমি যখন প্র্যাকটিসটা করছি, কোনো প্রবলেম ফেস করছে, কোন রুল থেকে এই এই অঙ্ক মানে আমাদের মানে কোশ্চেনটা আসছে আমি বুঝতে পারছি না, রুলটা উল্টাও, রুলটা দেখো, আবার প্র্যাকটিসে চলে যাও। প্রথম কয়েকদিন 2 দিন তুমি যদি এভাবে প্র্যাকটিসটা করো, রুলস দেখে দেখে প্র্যাকটিস করো, কোনো প্রবলেম না, প্র্যাকটিস করো। বাট সার্টেন টাইমের পরে 2 মাস, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পরে তোমার রুলটা আর লাগবে না, তোমার মাথায় গেঁথে যাবে, প্র্যাকটিসের দিকে তুমি ফোকাস করতে পারবা। সো প্র্যাকটিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 3, হ্যাঁ, নাম্বার 3 বলছে এখানে বোর্ড কোয়েশ্চেন এবং মডেল টেস্ট বেশি বেশি প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট। এই যে এসএসসি পরীক্ষা দিচ্ছে পোলাপানরা, বা এইচএসসি পরীক্ষা তোমরা দিবা কদিন পরে, তুমি দেখবা শুধুমাত্র অ্যাডমিশন, আমাদের বোর্ড পরীক্ষা মানে বোর্ড কোশ্চেন থেকে বা বোর্ড কোশ্চেন স্ট্যান্ডার্ডেই ম্যাক্সিমাম প্রশ্ন এরকমই হয়। যে কোনো বোর্ডে তুমি যদি বিগত বছরের 7 থেকে 8 বছর দুর্জয়, 7 থেকে 8 বছর বা 18 সাল পর্যন্ত দেয় না, মাঝখান দিয়ে হয়তো 2-1 বছর করোনার কারণে হয়নি, ওটাই স্কিপ করলে 18 থেকে তুমি যদি 24 সাল পর্যন্ত প্র্যাকটিস করো, ইটস একদম এনাফ হয়ে যাবে। হ্যাঁ, তোমার 26, ও 25, 24 না 25, তো 25 ব্যাচ পর্যন্ত 7 বছর না 8 বছর তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় কিছুই বাকি থাকবে না। প্রশ্ন করার তো একটা মানে ডাইমেনশন থাকে, বিভিন্ন দিক থাকে। সো প্রত্যেকটা বোর্ড কোশ্চেন তুমি যদি সলভ করো, সবগুলো ডাইমেনশন কোশ্চেন, সবগুলো রকমের প্রশ্ন তুমি পেয়ে যাবা, প্র্যাকটিস করতে পারবা, এবং সেরকম প্রশ্ন তোমার বোর্ড পরীক্ষাতে আসবে। ট্রাস্ট মি, তুমি যদি জাস্ট বোর্ড কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করতে পারো, আই মিন বুঝে বুঝে সলভ করতে পারো, তোমার আর কিচ্ছু লাগবে না, একদমই না। তো দেখা যায় যে স্টুডেন্টরা বোর্ড কোয়েশ্চেন সলভ করার পর অনেক সময় থাকে, তখন বলে ভাই আমরা কি করব, তখন আমরা বলি যে তুমি টেস্ট পেপার নিয়ে মডেল টেস্ট বেশি বেশি দাও। ইয়েস, ঠিক আছে, ওকে। আমরা কি কোনো মডেল টেস্টের ব্যবস্থা করছি ওদেরকে আলাদা করে? অবশ্যই, আমাদের যেমন আমাদের লেকচার শিটের কথা একটু পরে আসবে, ওইখানে আমাদের বোর্ড কোয়েশ্চেন কিন্তু থাকতেছে, ওইখানে একদম সবগুলো শেষে। ওকে, আচ্ছা, এই যে ভাইয়া একটু আগে বললো যে আমাদের কি মডেল টেস্ট থাকতেছে কিনা বা এক্সামের ব্যাপারটা, আমাদের এই কোর্সের এক্সাম মোডালিটিটা যদি বলি, আমরা 3 ধরনের এক্সাম নিব এই কোর্সে। তোমাকে আজকে একটা টপিক পড়ালাম, এই টপিকের উপর তুমি আসলে কতটুকু বুঝছো কি বুঝছো নাই, এটা যাচাই করার জন্য ডেইলি এক্সাম। তারপর ধরো পুরো সপ্তাহ জুড়ে পড়াই গেলাম, তুমি আসলেও মনে রাখতে পারছো কি পারো নাই, নিজের একটু যাচাই করতে চাও, সেটার জন্য আছে উইকলি এক্সাম। পুরো মাসে কি পড়াইছি ভাইয়া, মাসের 1 তারিখে যা পড়াইছি 25 তারিখে এসে সব তো খাই ফেলছি, অথবা আদৌ খাইছি কিনা সেটা জানি না, নিজের যাচাই করতে চাই, সেজন্য মান্থলি এক্সামও আছে। সো তুমি যাতে তোমার পড়াগুলোকে হারিয়ে না ফেলো, তুমি যাতে ভুলে না যাও, সেজন্য আমরা রেগুলার বেসিসে কিন্তু তোমার কাছ থেকে এই এক্সামগুলো নিয়ে নিয়ে যাচাই করছি তোমাকে, ঠিক আছে? ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, তারপর যে রুলগুলো প্র্যাকটিস করতে গিয়ে নতুন শিখছো বা জানছো, সেগুলো নোট করে ফেলা, এই জিনিসটা আমি একটু বলি, দেন ফাহাদ ভাইয়ের কিছু থাকলে অ্যাড করবে। মনে করো আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এক্সাম্পলটা দিই বা প্রিপোজিশন দিয়ে এক্সাম্পল দিই, তুমি প্রিপোজিশন সলভ করতে গেলে 10টা শূন্যস্থান থাকলে দেখবা যে তোমার শুরুর দিকে 7 থেকে 8টা ভুল হচ্ছে, একদম চোখ বন্ধ করে বলতে পারো 7 থেকে 8টা ভুল হচ্ছে। এখন তোমার তখন মনে হবে যে ধেত পড়াশোনা ভালো লাগে না, পড়বো না। ইভেন রাইট ফর্ম অফ ভার্ব সলভ করতে গেলে অ্যাটলিস্ট 14টা শূন্যস্থানের মধ্যে তোমার 6 থেকে 7টা শুরুর দিকে ভুল হচ্ছে। হ্যাঁ, সো তুমি কি করবা, রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করতেছো, প্র্যাকটিস করার সময় যেই রুলটাতে এসে তুমি আটকে যাবা, ভুল হলো যেটা, ওই রুলটা তুমি লিখে ফেলো খাতায়, সাথে এক্সাম্পলটা সহ। তো তুমি দিনে ধরো 3টা প্যাসেজ সলভ করলা, রাইট ফর্ম অফ ভার্বের 3টা কোয়েশ্চেন, 3টা কোয়েশ্চেন সলভ করতে গিয়ে টোটাল ধরো 15টা এরকম ভুল হইলো তোমার, 5টা করে 15টা রুল তুমি খাতায় লিখে ফেলো, সাথে এক্সাম্পল সহ লিখো। তারপর তোমার 3টা সলভ করা হয়ে গেলে পরে একবার রুলগুলো প্র্যাকটিস করো, তাহলেই দেখবা যে পরের বার তুমি আর এগুলোতে ভুল করতেছো না, ভুল করলেও 15টা ভুল আর হচ্ছে না, তখন 7টা 8টা 6টা 5টা এরকম করে নেমে আসতেছে। সো আমরা এটাই বলতে চাচ্ছি যে যে রুলগুলো তুমি প্র্যাকটিস করতে গিয়ে ভুল করছো, নতুন করে জানছো, শিখছো, সেগুলো অবশ্যই নোট করে ফেলবে, ঠিক আছে? ভেরি নাইস, খুবই সুন্দর পরামর্শ দিয়েছো দুর্জয়, খুবই সুন্দর। এটা তোমরা চাইলে দেয়ালের মধ্যে টাঙিয়ে রাখতে পারো তোমার টেবিলের মধ্যে, দেখতে সুবিধা হবে, অলওয়েজ মানে যাওয়া আসার পথে যদি চোখে পড়ে রুলটা মাথার মধ্যে গেঁথে যাবে। 5 নম্বর ভাই কি আছে? বিশেষ কিছু টপিককে শুরু থেকে বিশেষভাবে জোর দেওয়া। ওকে, আমি এটা ভাইয়ের সাথে কিছু অ্যাড করতে চাই। বিশেষ কিছু টপিক বলতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের কথা বলেছি, যেটা আমাদের অনেকেরই সমস্যা। তারপর রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের অনেকেরই সমস্যা।
মডিফায়ার্স বলেছো, অনেকের সমস্যা, কানেক্টরস তো অনেকেই বলেছো। অর্থাৎ যে টপিকগুলো তোমার শুরুতেই তুমি বুঝে যাচ্ছ যে তোমার এগুলোতে ঝামেলা আছে, একটু কঠিন লাগে, তুমি স্পেশাল ইউজেস টপিকটা যতটা ইজি পারো এগুলো ততটা ইজিলি পারছো না, কমপ্লিট সেন্টেন্স ইজিলি আনসার করতে পারছো না, ওই টপিকগুলোকে তুমি শুরুতেই মার্ক করে ফেলো। এগুলোকে আমরা বলছি বিশেষ টপিক। এগুলো মার্ক করে অন্যান্য টপিকের তুলনায় এগুলোতে একটু বেশি সময় দাও শুরু থেকে, তাহলে শেষ পর্যায়ে কি তোমার কাছে মহসিন কি মনে হবে না যে এগুলো কঠিন, কারণ তুমি শুরু থেকে এগুলোকে জোর দিয়ে আসছো। তো এই জন্য আমরা বলছি বিশেষ কিছু টপিক আছে মানে যেগুলো একটু কমপ্লেক্স, এটা তোমার উপর ডিপেন্ড করবে কোনটা আমরা বলে দিচ্ছি না, বিকজ অনেক শিক্ষার্থীর কাছে প্রিপারেশন সহজ লাগতে পারে, কারো কাছে কঠিন লাগতে পারে। তো তুমি তোমার যে সিচুয়েশনটা তুমি সোট অ্যানালাইসিস করবে, নিজের স্ট্রেংথ, তোমার স্ট্রেংথ কোথায় আছে, তোমার উইকনেস কোথায় আছে, তোমার অপরচুনিটি কি, তোমার থ্রেট কি, এই তুমি তো জানো এটা হোয়াট ডাজ ইট মিন, সোট বলতে কি বুঝে, আমরা আর বলছি না ব্যাখ্যা করে। তোমার স্ট্রেংথ উইকনেস তুমি ডিটেলসে অ্যানালাইসিস করে তুমি দেখলা তোমার এই টপিকের প্রবলেম, এটা তুমি জোর দিবা, তোমার এটাই সহজ মনে হয়, এটা একটু কম জোর দিলা, এভাবে তুমি এগোতে পারো ভাইয়া। ইয়েস, তারপর ভাইয়া কি বলেছে? 6 নম্বরে বলেছে, দেখো এখানে যে তোমার এইচএসসি বোর্ড কোয়েশ্চেন্স প্লাস মডেল টেস্ট যথেষ্ট প্র্যাকটিস হয়ে গেলে সেম টপিকে ভার্সিটিতে আসা বিগত বছরের প্রশ্ন সলভ করে নিজেকে এগিয়ে রাখতে পারো। ওয়াও, খুবই দারুণ পরামর্শ, খুবই দারুণ। আমাদের দুর্জয় প্লিজ তুমি অ্যাড করো। ওকে, মনে করো রাইট ফর্ম অফ ভার্ব আমরা পড়লাম, টপিক রুলগুলো জানলাম, জানার পর রুল রিলেটেড এক্সাম্পল প্র্যাকটিস করলাম। এরপর আমি যাব সরাসরি বোর্ড কোয়েশ্চেন সলভে। বোর্ড কোয়েশ্চেন সলভ করা হয়ে গেল, ডান। তারপর আমার কাছে মনে হয়েছে যে আমার আরেকটু প্র্যাকটিস করা দরকার, টেস্ট পেপার থেকে মডেল টেস্ট সলভ করলাম, ডান। আমার হাতে এখনো সময় আছে, এটা কিন্তু চাইলেও পসিবল। তাহলে এখন কি করব আমি? এখন আমি ভার্সিটিতে আসা রাইট ফর্ম অফ ভার্বের টপিকগুলোকে একটু ঝালাই করে নিব, যাচাই করব যে আমি আসলে পারি কিনা। দেখবা যে তুমি পারতেছো, তখন তোমার আলাদা ভালো লাগা কাজ করতেছে, পড়াশোনার প্রতি তোমার আগ্রহ আরো বেড়ে যাচ্ছে। তখন কেন তুমি এজেন্সিতে থাকতেই যখন দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা 23-24 সেশনের প্রশ্ন আমি পারতেছি, তখন তোমার ভালো লাগবে। সো প্রথমে একটা টপিক পড়লা, টপিকের এক্সাম্পল সহ প্র্যাকটিস করলা, দেন তুমি যেটা করবা তাজিন শিফা, তুমি এইচএসসি বোর্ড কোয়েশ্চেন তারপর মডেল টেস্ট সলভ করবা। এরপরে যেটা করবা সিয়াম আহমেদ, তোমরা হচ্ছে ভার্সিটিতে আসা প্রশ্নগুলো সলভ করবা, দেখবা যে তুমি অন্যদের থেকে এগিয়ে থাকছো। পাশাপাশি রুল তো আর নতুন করে পড়তে হচ্ছে না, সেম রুলে আসা প্রশ্ন প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমার কলেজে যখন কোচিং হয়েছিল, কোচিং হওয়ার পরে বিভিন্ন কোচিং এ ফ্রিতে অ্যাডমিশন টেস্টের ক্লাস, অ্যাডমিশনের ক্লাস নিত, তখন হচ্ছে ফ্রিতে ক্লাস নিত, আমি যেতাম, গিয়ে দেখতাম যে ক্লাসগুলো কেমন হয়। সেখানে ইংলিশ ক্লাসও হতো, অ্যাকাউন্টিং ক্লাসও হতো, ওখানে প্র্যাকটিস করাতো। তো আমার হচ্ছে গ্রামারের জিনিসগুলো জানা ছিল, গ্রামার সম্পর্কে আইডিয়া বেশ ভালো ছিল, ইংলিশে মোটামুটি ভালো ছিলাম। সো দ্যাটস ওয়াই আমি যখন অ্যাডমিশন টেস্টের ওই মানে প্র্যাকটিসে পারতাম, তখন তারা আলাদাভাবে একটা মোটিভেশন আমাদেরকে দিত। খুব ভালো একটা জিনিস, ভিতর নিজের মধ্যে একটা প্রাউড ফিল হতো যে না, আমি এখনই প্র্যাকটিস খুব বেশি ওদিকে যাচ্ছি না, বাট আগেই আমার মোটামুটি কাভার আপ হয়ে গেছে। তো তোমার কনফিডেন্টও, তোমার এখানে কি কনফিডেন্স বুস্ট আপ হবে, তোমার পাশে তোমার নিজের মধ্যে ভালো লাগা কাজ করবে। তোমার বোর্ড পরীক্ষা দেখবা যে এই কনফিডেন্স নিয়ে তুমি ভালোভাবে দিতে পারছো, অ্যাডমিশন টেস্টও তোমার সেখানে ভালোভাবে তুমি দিতে পারবা। খুব ভালো হবে। ভাইয়া রাইটিং পার্টের উপর আমাদের মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর, আচ্ছা অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর আলাদা সেশন হবে। ওকে, সো এবার যদি আমরা আসি যে এই কোর্সে কি কি থাকছে। নাম্বার 1, গতকাল আমরা বলেছিলাম এমন না যে ভাইয়া ইংলিশ ফার্স্ট পেপারের জন্য আলাদা কিনতে হবে, সেকেন্ড পেপারের জন্য আলাদা কিনতে হবে, একদমই এমন না। তুমি ইংলিশ কোর্সটা কিনলে মাহমুদা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই পেয়ে যাবে। তারপর আমরা সপ্তাহে 2টা লাইভ ক্লাস দিব, ইংলিশ ফার্স্ট পেপারে একটা, সেকেন্ড পেপারে একটা। এখন মনে করো তোমার তো কয়েকদিন পর ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, সো তুমি আমাদের কোর্স তো শুরু হবে জুলাই, আমরা এটা একটু পর দেখাবো। তো তোমার কাছে মনে হলো যে ভাইয়া আমার তো এখন ক্লাসগুলো লাগবে, আমার কয়েকদিন পর পরীক্ষা, আমি কি ক্লাসগুলো কোথায় পাবো, কিভাবে পাবো? এটার জন্য আমরা আমাদের BI 1.0 এর যে 90টা ক্লাস আছে, যেগুলো আমরা 1.0 তে নিয়েছিলাম, সেগুলো তোমাদেরকে দিয়ে দিব। সো তোমার যখন যে টপিকের সমস্যা হবে বা ক্লাস লাগবে, তুমি কিন্তু 1.0 এর ক্লাসগুলো আরামসে ইজিলি পেয়ে যাবা। ভেরি নাইস। এইটা হচ্ছে 1.0 এর স্টুডেন্টরা একটু এখানে ওদের তো আর কিছু দিতে পারে না, আগে তো কিছু ছিল না, কিন্তু ওরাও পেয়েছে। ওদেরকে দিয়ে তো আসলে আমরা আমাদের কিউএনএ, স্পেসিফিকলি যে কিউএনএ সেশন প্রতি সপ্তাহে দেওয়ার যে বিষয়টা, ওদেরকে দিয়ে আমরা শুরু করেছি। আমাদের ডেডিকেটেড যে কিউএনএ সেশন, এটা 26 ব্যাচের BEI 1.0 দিয়ে শুরু হয়েছে, যেটা তোমরা তো পাচ্ছই। আর্কাইভ ক্লাসগুলো পেয়ে যাবে কয়টা? 90টা। ও মাই গড। এরপর আমরা টিচাররা যা যা পড়াবো ক্লাসে দাগায় দাগায়
তোমরা ওই স্লাইডগুলো পেয়ে যাবা প্রত্যেকটা লেসনের উপর বা প্রত্যেকটা ইউনিট টপিক এগুলোর উপর লেকচার শিট থাকবে। তোমাদেরকে যে আমরা একটু আগে দেখিয়েছিলাম 3 টাইপের এক্সাম হবে, সবগুলো লিডার বোর্ড থাকবে। আর এই যে রিটেন নিয়ে কথা বলছো বা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কথা বলছো, এগুলোর জন্য স্পেশাল ওয়ার্কশপও থাকবে। এছাড়া ক্লাসে আমরা যেটা তোমরা সবচেয়ে বেশি মজা পাও, ইন ক্লাস পোল, অর্থাৎ আমরা তোমাদেরকে কুইজ টাইপের দিব, তোমরা ক্লাসে সেগুলো আনসার করতে পারবা। এছাড়া ধরো ফাহাদ ভাই ক্লাসে পড়াচ্ছেন, ক্লাসের বাহিরে আমি থাকবো, থেকে তোমাদের যত কোয়েশ্চেন আছে, ডাউট আছে, সেগুলোর উত্তর করব। অর্থাৎ একজন শিক্ষার্থী তোমার ক্লাসে পড়াবে। অনেকে তো আমাদের এখানে কমেন্ট করে, যে ক্লাসের মধ্যে কমেন্ট করে, কমেন্ট অনেক সময় দেখা যায় আমাদের টিচারের চোখে পড়ে না, হাজার হাজার কমেন্ট থাকে, হাজার হাজার স্টুডেন্ট শিক্ষার্থী আমাদের কোর্সে এনরোল করলে। তো তোমরা যেটা করতে পারো, আমাদের একজন টিচার ইনবক্স তোমার অপশন থাকবে, মানে টিচার 2 যাকে আমরা বলি, ডাউট সলভার বা টিচার 2 বলি, উনি তোমাদেরকে সমস্ত কোশ্চেন আনসারগুলো দিয়ে দিবে। ওনাকে তুমি যদি মেসেজ করো, উনি ব্যাক ইন্ডিয়ায় থাকবে, আনসারগুলো তোমাদেরকে দিয়ে দিবে। এবার আসো এইচএসসি 26 ইংলিশ 2.0 যেটার কথা আমরা বলছি, এটার লেকচার শিটে কি কি থাকবে। আমরা প্রত্যেকটা টপিকের প্রথমে বেসিক ডিসকাশন থাকবে, একদম বেসিক আলোচনা, যে এই জিনিসটা কি ইত্যাদি ইত্যাদি। এটা যদি স্পেশাল কোনো নোটস থাকে সেটা থাকবে। এরপর ওই টপিক রিলেটেড রুলগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপর ওই টপিকের প্র্যাকটিসে আমরা এইচএসসি প্র্যাকটিস করব, ক্ষেত্র বিশেষ আমরা এডমিশনের প্র্যাকটিসও সেখানে করব। এরপর তোমাদের অনেকেই অনেকক্ষণ ধরে কোয়েশ্চেন করছো যে ভাই ক্লাস কবে থেকে শুরু হবে। যে ফরহাদ আহমেদ কোয়েশ্চেন করেছে, ভাইয়া জুলাই 2025, মানে এই বছরে জুলাই থেকে, এটা হচ্ছে এপ্রিল মাস শেষ, মে জুন জুলাই। এখন দেখো, আমি তোমাদেরকে যারা এখানে বুদ্ধিমান আছো, বুদ্ধিমতী আছো, তাদেরকে একটা হ্যাক বলে দিই। তুমি মনে করছো যে ভাইয়া জুলাইয়ে ক্লাস শুরু হবে, আমি তাহলে জুলাইয়ের শেষের দিকে কিনি কোর্সটা, ফাইন, প্যারা নাই কোনো। বাট তুমি যদি কোর্সটা কথার কথা আজকে কিনো, এখন কিনো, একটু মানে এখন কিনলে এখনই কিন্তু তুমি 1.2 এর যে 90টা ক্লাস আছে এখনই পেয়ে যাবা। তুমি চাইলে তোমার পড়াশোনা এখনই শুরু করতে পারবা, তাই না কাশফিয়া? তো তুমি চাইলে কিন্তু তোমার পড়াশোনা এখনই শুরু করতে পারবা। সো তুমি যদি সেম টাকা দিয়ে জুন মাসের শেষে কিনো, এখনো কিনলে সেম টাকা দিয়ে কিনবা। বেটার না যে 2 মাস আগে তুমি ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, তোমার প্রিপারেশনটা এখন থেকেই নিতে পারবা। সো বুঝে গেছো আই গেস তোমাদেরকে যা বুঝাইতে চাইছি। এখন ডিসিশন তোমার উপর। মানে তোমরা চায়ের দামে যদি শরবত পাও, তাতে কোনো প্রবলেম আছে নাকি দুর্জয়? এবার যদি আমাদের ক্লাস রুটিনের কথা বলি ভাইয়া। ওকে, আমাদের ক্লাস রুটিন হচ্ছে 26 ব্যাচ BI 2.0 এর ক্লাসটা আমাদের বেসিক্যালি রবিবারে নিব এবং মঙ্গলবারে নিব। এটা আমাদের বিগত শিক্ষার্থী সবার সাথে আমরা ডিসকাস করে এটাই সুইটেবল টাইম মনে হয়েছে। এবং আমাদের বিকেল 4টায় আমাদের ক্লাসগুলো হবে। আমরা গতবার তোমাদের পরামর্শ অনুযায়ী হয়তো বা একটু স্লাইটলি চেঞ্জেস আনছিলাম, এটা আনা হবে 4:15 4:30 রমজানে কিন্তু আবার এটা চেঞ্জ হয়। তোমাদের যদি খুব প্রবলেম হয়ে যায় এই সময়টা জয়েন করতে, আমরা সবার সম্মতিতে সবার সাথে ডিসকাস করে মতামত নিয়ে আমরা এটাকে হয়তো একটু পরে বা আগে পরে করতে পারি। বাট ইনিশিয়ালি আমাদের প্ল্যান হচ্ছে বিকেল 4টায় রবি এবং মঙ্গলবার। এবার যদি আমরা দেখি এই কোর্সে আর কি কি থাকছে, এখন আমি তোমাকে যে জিনিসটা দেখাবো, এই জিনিসটা একদম আমার নিজের বাচ্চার মতো, ট্রাস্ট মি, একদম নিজের সন্তানের মতো, এরকম যদি বলি, সেটা হচ্ছে আমাদের এই যে বইটা আছে এটার পিছনে রত্ন একদম দিন রাত এক করে খাটছে এটার পিছনে। এখানে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, 2টা সাবজেক্টই আছে, একটু ভারী দেখছো। এখানে আবার আমরা ওই যে এইচএসসি এডমিশন 2টার প্র্যাকটিসে আছে। সো তোমরা আমাদের এই কোর্সটাতে যদি 1.2 এর যারা আছো তারা বলতে পারো এই বইটার ব্যাপারে কমেন্টে। তোমরা আমাদের এই কোর্সটাতে এনরোল হইলে এই বইটা তুমি চাইলে নিতেও পারো, অথবা চাইলে এটার পিডিএফও নিতে পারো। এটার পিডিএফ নিলে তোমাকে আলাদা টাকা দিতে হবে না। আর যদি একদম বই হিসেবে নাও, তখন হয়তো তোমাকে এক্সট্রা একটু পে করতে হবে। কাশফিয়া কমেন্টে বলছে যে পুকি লেকচার শিট, আসলে খুবই মানে আমাদের মলারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দুর্জয় না? আমি কিন্তু এখনো মলারটার চেয়েও বেশি সুন্দর এটা কন্টেন্টটা, ভিতরকার কন্টেন্ট খুবই দারুণ এবং গুছানো হইতে এত গুছানো কন্টেন্ট আমি অন্য কোনো বাজারে কোনো বইতে পাই নাই। টেনএমএস যেভাবে গুছিয়ে কন্টেন্ট, আমার টেনএমএস দেখে আমি এখানে পড়াচ্ছি দেখা বলছি না, বাট ট্রাস্ট মি খুবই গুছানো একটা লেকচার শিট আমাদের টেনএমএস বা দুর্জয় বা সবাই মিলে আমরা বানিয়েছি। সো এটাও থাকছে তোমাদের জন্য। এবার আসো আর কি কি থাকছে। মনে করো তুমি সারা মাস অনেক পরিশ্রম করলা, ভাইয়া এটার কি কোনো প্রতিদান নাই? অবশ্যই তোমার রেজাল্ট ভালো হবে। এইটার পাশাপাশি আমরা কিন্তু তোমাকে স্টুডেন্ট অফ দ্য মান্থ হিসেবেও ঘোষণা করতে পারি। সবাই জানবে তোমার ব্যাচের যে তুমি ওই মাসের সেরা স্টুডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছো। যেমন ধরো
সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এ পর্যন্ত কারা কারা হয়েছে আমরা কিন্তু এখানে দেখছি, তাদেরকে কিন্তু আমরা সার্টিফিকেটও পাঠিয়ে দিচ্ছি। যেমন এখানে অনিন্দিতা বিশ্বাস 3বারই স্টুডেন্ট অফ দ্য মান্থ হয়েছে, সে সেপ্টেম্বরে হয়েছে, তারপরে হচ্ছে অক্টোবরে হয়েছে, জানুয়ারি মাস 2025 সালে হয়েছে। তো তোমাদের ক্ষেত্রেও অনেক শিক্ষার্থী এরকম যারা ভালো রেজাল্ট করে ভালো পারফরমেন্স করে আমাদের গ্রুপগুলোতে এক্সামগুলোতে, তাদেরকে নিয়ে আমরা এভাবেই তাদেরকে রিকগনিশন আমরা প্রোভাইড করবো। ইয়েস। এরপর আমি জানি না আমার এই ছবিটা কেন দেওয়া হয়েছে। খুব খুশি, এটা কবেকার ছবি? এটার ব্যাপারে যদি একটু বলেন। আচ্ছা, উইকলি আমাদের কিউএনএ সেশন, মানে আমাদের ক্লাসগুলো ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা তো না দুর্জয়, 1.5 ঘন্টাই তো, 1.5 ঘন্টা ক্লাস ডিউরেশন আমাদের। কিন্তু আমাদের কিউএনএ প্রতি সপ্তাহে একটা করে কিউএনএ সেশন হবে, এবং এই কিউএনএ সেশনের কোনো ডিউরেশন নাই। এটা সারা রাতও হতে পারে, আবার তোমাদের রেসপন্সের উপর বেস করে সংক্ষেপও হতে পারে। কিন্তু নর্মালি আমাদের কিউএনএ সেশনে অনেক শিক্ষার্থী জয়েন করে, শত শত শিক্ষার্থী জয়েন করার পরে এত এত কোশ্চেন আসে, আমরা কমপক্ষে 2.5 থেকে 3 ঘন্টা কিউএনএ সেশন আমাদের কন্টাক্ট আমরা যদি রাতের 10টা 10:30টায় বসি কিউএনএ সেশন। আচ্ছা একটু বলে নি কিউএনএ সেশনটা কি। তোমরা চাইলে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবা ওই সেশনে, প্রতি সপ্তাহে একবার হয়, ঠিক আছে? সো মিশপা, তোমরা কিন্তু কিউএনএ সেশনে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবা, আমাদেরকে কোয়েশ্চেন করতে পারবা। 1.2 এর স্টুডেন্টরা অনেক ভালো, মানে এমন যে কিউএনএ সেশনে যদি 10টা 10:30টায় যদি বসি, ওরা 12টা 1টার আগে ছাড়ে না। এটা ভালো নাকি জানি না, বাট এটা ঠিক যে কিউএনএ সেশনের কারণে তোমাদের আগের ব্যাচরা মানে 1.0 এর স্টুডেন্টদের সাথে আমাদের সম্পর্কটা অনেক অনেক গভীর অনেক হয়েছে। ক্লোজ ছিল। ইয়েস, অনেক ক্লোজ। আমি 1.0 এর স্টুডেন্টদেরকে সত্যি কথা অনেক বেশি ভালোবাসি। জাস্ট ওদের সাথে কিউএনএ সেশনে আমি কেন বলছো, আমরা বলো। আমরা আচ্ছা ফাজলে ভালোবাসি কিনা এটা নিয়ে সন্দেহ আছে, এজন্য আমরা বলতে পারি সন্দেহ আছে তোমার। আমাদের কিউএনএ ক্লাসগুলো কতটুকু লম্বা হয়, দূরে তো লম্বা ভাবে নেই, বাট আমরা ফাহাদ ভাই কিভাবে নেয় একটু কমেন্ট করে তোমরা ভাইকে জানাতে দেখি। হামিদা ইয়েস আজকে দিয়ে দিতে পারো, তারান্নুম হুমায়রা ওকে ঠিক আছে। সো কিউএনএ সেশনে আমরা তোমার সাথে কথা বলবো অবশ্যই। কিউএনএ সেশন খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দুটো আমি আর একটু অ্যাড করি এখানে। তোমার ক্লাসে অনেক প্রবলেম অনেক সময় দেখা যায় যে সলভ হচ্ছে না, বা টিচার ইনবক্সে তুমি কোশ্চেন করার পরেও সলিউশন তুমি পাচ্ছ না। তুমি যখন ডিরেক্টলি 1-to-1 কথাবার্তা বলবা টিচারের সাথে, তখন আমরা কিন্তু এমন না যে কারো রিপ্লাই দিয়ে না দিয়ে কিউএনএ সেশনটা অফ করে ফেললাম। একদম সবার যদি 100 জন শিক্ষার্থী থাকে, 100 জন প্রশ্ন থাকলে 100 জনের আমরা উত্তর দিব, সেখানে একজনও বাদ যাবে না। তো তোমার ডিরেক্টলি প্রশ্ন করলে তোমার সলিউশন তো পাচ্ছই, পাশাপাশি তোমার প্রশ্ন হয়তো তোমার মাথায় ওই কোশ্চেনটা নাই, কিন্তু আরেকজন শিক্ষার্থীর প্রশ্নটা মাথার মধ্যে আছে, সে যখন কোশ্চেনটা করলো তখন তোমার ওটাতে কনফিউশন তোমার মনে হচ্ছে ছিল না, বাট তার কোশ্চেন থেকে তুমি এক্সট্রা করে অনেক কিছু তুমি জেনে যাবা, বুঝতে পারবা। তো তোমার দুদিক থেকে তোমার নলেজ তো বৃদ্ধি পাবেই, আরেকজন থেকে তুমি অনেক বেশি হেল্পফুল একটা মানে অবস্থা তুমি পেয়ে যাবে আমাদের থ্রুতে। থ্যাংক ইউ আফরোজা রহমান আলী থেকে যে জয়েন করেছো। ওকে, তোমাদের আমরা কিন্তু এই কোর্সটাতে এনরোল করার পর একটা প্রাইভেট গ্রুপে তোমাদেরকে জয়েন করাবো, সেটা হচ্ছে এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংরেজি। এই গ্রুপে মূলত তোমাদেরকে কিউএনএ সেশনে কিভাবে জয়েন করবা, লিংক ইত্যাদি ইত্যাদি অনেক ডিসকাশন এখানে হয়। তোমাদের কোয়েশ্চেনগুলোকেও আমরা ওইখানে মানে তোমরা ওইখানে তোমাদের প্রশ্নগুলো আমাদেরকে পোস্ট আকারে দিতে পারো, কমেন্টে দিতে পারো, ঠিক আছে? সো আমাদের এইটা হচ্ছে খুবই স্পেশাল একটা গ্রুপ, খুবই প্রিমিয়াম একটা গ্রুপ। এটাতে তোমরা থাকবা, যারা 1.0 এর আছো তারাও কিন্তু দেখতে পারো। এই যে দেখো, আচ্ছা এখানে জয়েন করে কিভাবে দুর্জয় ভাই? এইটাতে ওরা যখন কোর্সটা কিনবে, কেনার পর অ্যাপে গেলে আমাদের এই গ্রুপে জয়েন করার একটা অপশন পাবে, ওইখান থেকে জয়েন করতে পারবে। আচ্ছা, যখন কোর্স কিনবে তখনই ওরা জয়েন করার অপশন আমরাই যোগাযোগ করব, বা হচ্ছে মোটামুটি ওরা অপশন পেয়ে যাবে? করা লাগবে না, ও নিজেই পেয়ে যাবে ওইখানে পেয়ে যাবে গ্রুপে জয়েন করার। অলরাইট, ওকে ওকে। এরপর যদি আমরা দেখি, এই হচ্ছে আমাদের কোর্স এইচএসসি 26 অনলাইন ব্যাচ ইংরেজি 2.0। এই তো এটা দেখছো, এটা আমি তোমাদেরকে এখন একটু একদম দেখাইতে চাই আমাদের ওয়েবসাইটে গিয়ে যে অ্যাকচুয়ালি এটা কেমন দেখতে। জিনিসটা অনেক কিউট। তো আমরা যদি লিখি যে কোন একটা ব্রাউজারে গিয়ে লিখি tenms.com, এইখানে যাওয়ার পর তুমি সার্চ বারে গিয়ে জাস্ট 26 লিখলেও হবে। তোমার 26 ব্যাচ, তো 26 লিখলে হয়ে যাবে। 26 লেখার পর দেখো এই যে ইংরেজি 2.0 চলে আসছে। তারপর তুমি যদি কোর্সটি কিনুন বাটনে যাও তাহলেই হবে। এই যে দেখো, তুমি চাইলে এই বইটা সহ নিতে পারো, অথবা তুমি এই বইটা ছাড়া নিতে পারো। এই বইটা ছাড়া নিলে কি ভাই আমি ওই লেকচার শিটগুলো পাবো না? অবশ্যই পাবা, বাট এটা সফট কপি পিডিএফটা পাবা, ঠিক আছে? তুমি যদি পিডিএফ নাও, পিডিএফ থেকে যদি পড়তে মানে অভ্যাস থাকে তোমার, ওকে ফাইন, তুমি পিডিএফ নিয়ে পড়তে পারো। কিন্তু অনেক সময় দেখা যায় পিডিএফ স্ক্রিন টাইম অনেক বেশি হয়ে গেলে প্রবলেম হতে পারে। আমি ওই পিডিএফটা নিতাম না, এই কারণে আমার কাছে মানে একদম আমার কাছে মনে হয় হার্ড কপিটা বেশি ভালো লাগে পড়তে। আবার অনেকে পিডিএফ নেয়, কিন্তু পিডিএফটা হচ্ছে তোমার আবার প্রিন্ট আউট করার চেষ্টা করে, কিন্তু প্রিন্ট আউট মেবি পড়া পসিবল দুর্জয়? অ্যাপ থেকে ডাউনলোড করে প্রিন্ট করা সম্ভব?
এইটাতে এটা- মানে ও বইটা নিলে ফর এক্সাম্পল মানে Print শুধু করে সিলেবাসে 2000 আর হচ্ছে 2500 মাত্র 500 টাকা কিন্তু প্রিন্ট Print করলে করতে গেলে 5000 টাকা মতো যাবে তোমার- এমন অনেক হ্যাঁ, পৃষ্ঠা। এত পৃষ্ঠা এতগুলো পেজ, তুমি যদি কত পেজ এখানে পেজ আর ওদের তো নাম্বারটা আছে। যদি আমরা পিডিএফ দেই তখন ভার্সনটা একটু ডিফারেন্ট হবে, একটু বড় ফন্টের হবে। So, আচ্ছা, এখানে প্রায় 1200 পেজ, বুঝতেই পারছো ফটোকপি করতে গেলে ফকির হতেই হবে। না ওই যে পিডিএফ যদি ওরা পায় শুধু 1200 পেজ হবে না, তখন এটা আরো বেশি হবে, কারণ পিডিএফ এর ফন্ট আরেকটু বড়। ও এটা আচ্ছা তো আচ্ছা প্রিন্টেড, আচ্ছা আচ্ছা ইয়েস সো আরো বুঝতে বেশি পেরেছি। হয়ে যাবে। ওকে, সো ধরলাম আমি লেকচার শিট সহ নিব, এগিয়ে যান বাটনে যাব, এগিয়ে যান বাটনে যাওয়ার পর এখানে শুরু করুন বাটনে ক্লিক করব, দেন এখানে তোমার নাম্বার, এরপরে পাসওয়ার্ড চাইবে, এগুলো আর দেখাচ্ছি না, নিজেরটাই যাচাই করো নিজের পাসওয়ার্ড দিয়ে। এই তো খুব এই সহজ, পুরো বিকাশ আমাদের পেমেন্ট দিয়ে জার্নিটা। দিবা, বিকাশ থেকে পিন চাইবে পিন দিয়ে দিবা, খুব ইজি প্রসেস, তুমি নিজের এগুলো পেরে যাবা, সমস্যা নাই। পিডিএফ কোথায় পাবা তোমরা অনেকে কোয়েশ্চেন করছো, পিডিএফ তোমরা অ্যাপেই পেয়ে যাবা। এবার তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদেরকে করতে পারো, তোমাদের কোয়েশ্চেনগুলো উত্তর দেওয়ার মধ্য দিয়ে আমরা আজকে আমাদের এই সেশনটা শেষ করব। ওকে, সো সারা ইসলাম আছে, কাশফিয়া আছো, একটু আমাদেরকে কোশ্চেন করে তোমাদের ইন থেকে জানার কিছু আছে কিনা, যেটা হয়তো আমরা মিস করে গিয়েছি বা তোমাদের প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি হয়তো বা, একটু আমরা আমাদেরকে তোমাদের জানাই। কোয়েশ্চেনগুলোর উত্তর দেব। ওকে, নির্ঝর, তারপরে হচ্ছে রিয়াজ, ও ফাইন, আমাদের এখানে হচ্ছে ঠিক আছে, তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, জাস্ট এটুকুই বলবো, তোমরা আমাদের বিআই 1.0 যেই স্টুডেন্টরা আছে ওদের কাছ থেকে রিভিউ নিয়ে ক্লাসে আসো, ব্যাপার না, কোর্সে আসো, কোর্স কেনার আগে ওদের কাছ থেকে, তুষি থ্যাংক ইউ সো মাচ, ওদের কাছ থেকে রিভিউ নাও। আরো সহজ বলে দিই, তুমি কোথায় পাবা, এইচএসসি 26 স্টার স্টুডেন্টস এইটা লিখে ফেসবুকে সার্চ দাও, একটা আচ্ছা, গ্রুপ একজন আসবে। রায়হান প্রশ্ন করেছে যে আমাদের লেকচার শিট পেতে কতদিন লাগতে পারে যদি আজকে কোর্সটা পারচেজ করেও। তোমাদেরকে আমরা হয়তো 1 মাসের মধ্যে পাঠিয়ে দিতে পারবো তোমার অ্যাড্রেসে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এইচএসসি 26 স্টার স্টুডেন্টস এইটা লিখে ফেসবুকে সার্চ দাও, সার্চ দিলে একটা গ্রুপ আসবে, ওই গ্রুপে গিয়ে তুমি দেখতে পারো যে আসলে কোর্সটা কেমন ছিল, বা মানে তুমি নিজে যাচাই করতে পারো আর কি, ঠিক আছে। কে বেশি ক্লাস নেবেন দেওয়ান বলেছে, কে বেশি ক্লাস নেবে সেটা না, আমাদের দেওয়ান তাসনিয়ারা যাকে চাইবে তার ক্লাস বেশি নেওয়া তার ক্লাস বেশি নেওয়া হবে, তোমরা যাকে তোমরা চাইবা তার ক্লাস নেওয়া হবে। আমরা তো একটা তোমাদেরকে রুটিন আমরা করে ব্যালেন্স করে টিচারের ক্লাসগুলো নিবেই, বাট তোমাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করে আমরা টিচার চেঞ্জও করতে পারি, আবার কি বলে এটাকে বেশি তাকে ক্লাসগুলো বেশি দিতে পারি। Yes, তোমরা যাকে চাইবে। Yes. দেখি তোমরা কাকে চাও, একটু কমেন্টে জানাতে পারো যে ভাই আমরা অমুক ভাইয়ের অমুক আপুর ক্লাস বেশি চাই, তাহলে আমরা এখনই হয়তো ওইভাবে প্ল্যান করতে পারি। ঠিক আছে। হ্যাঁ তারিন বলো ভাইয়া। কামরুন নাহার, যদি কোনো ইস্যু হয় প্লিজ 16910 এই নম্বরে কল দিলেই হবে, আর কোনো সমস্যা থাকবে না, তোমাকে সমাধান করে দিবে ওরা। তারিন, তোমাদের জন্য অবশ্যই স্পেশাল থাকবে, তোমাদের জন্য আমি তোমাদের যে ফ্রি গ্রুপটা আছে এইচএসসি 25 ওইটাতে একটা স্পেশাল ক্যাম্পেইন নিয়ে আসছি। ইয়েস, Okay. স্পেশাল ক্যাম্পেইনের অ্যানাউন্সমেন্ট আজকে রাতের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবে তোমরা, সো দেখা যাক তোমরা কতটুকু, আমরা খুব এক্সাইটেড, আমার শিক্ষার্থীদের কতটুকু এক্সাইটেড সেটা এখন দেখার বিষয়। থ্যাংক ইউ সো মাচ রোজা চৌধুরী। ওকে, সো তোমাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন বা কিছু না থাকে, আমরা বোধহয় শেষ করতে পারি। থ্যাংক ইউ সেজুতি ওঝা, জেসিকা আমাদের সাথে জয়েন করেছে, আমাদের সাথে জয়েন করেছে দেওয়ান, তোমাদের সাথে আমাদের বিআই 2.0 এর ইংলিশ 2.0 ওই ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এবং তোমাদের 2.0 এর ইংলিশ জার্নি অসাধারণ হোক, দারুণ হোক, এবং সফলতার গল্পে ছেয়ে যাক। ইয়েস, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।